সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ খোরশেদ আলম, সহকারী অধ্যাপক অর্থনীতি, লক্ষ্মীপুর সরকারি কলেজ। দীর্ঘদিন তোমাদের সাথে আমার দেখা সাক্ষাৎ নেই। আমরা সক্রিয়ভাবে সামনাসামনি বসে ক্লাস করার সুযোগ পাচ্ছি না। তারপরেও আমরা কর্তৃপক্ষের একান্তিক ইচ্ছায় তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছি। আশা করছি তোমরা আমার সাথে থাকবে এবং কিছুটা হলেও উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে বৈশ্বিক মহামারী থেকে মুক্ত রেখে সুস্থ সবলভাবে ক্লাস করার এবং তোমাদেরকে ক্লাস দেখার সুযোগ করে দিয়েছেন। আমরা তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের একটি অধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা, যাকে ইংরেজিতে বলা হয় পাবলিক ফিন্যান্স। পাবলিক ফিন্যান্স বা সরকারি অর্থ ব্যবস্থা, এটি শুধুমাত্র আমাদের তাত্ত্বিক বিষয় নয়, এটি একটি প্রায়োগিক বিষয়। আমরা আমাদের বাস্তব জীবনে, আমরা আমাদের কর্মজীবনে এবং বিভিন্ন ধরনের আলোচনায় অংশগ্রহণ করতে গেলে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের সম্যক জ্ঞান থাকা দরকার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই জানব যে পাবলিক ফিন্যান্স বা সরকারি অর্থ ব্যবস্থা কি। যেহেতু বিষয়টি সরকারি অর্থ ব্যবস্থা, তাহলে এটি একটি এমন অর্থ ব্যবস্থা যার সাথে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে। সরকারের সংশ্লিষ্টতা বলতে আমরা কি বুঝি? সরকার কিভাবে তার রাষ্ট্রকে পরিচালনা করবে, সরকার কিভাবে রাষ্ট্রের আয় বৃদ্ধি করবে বা আয়ের যোগান দিবে, এবং সে আয় দ্বারা কিভাবে সরকারি ব্যয়গুলো মেটাবে, তার যে প্রক্রিয়া, তার যে ব্যবস্থা, সেটিকে আমরা বলে থাকি সরকারি অর্থ ব্যবস্থা, ফিন্যান্স। তো সরকারের আয়, সরকারের ব্যয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার আগে আমি আবারও বলছি যে সরকারি অর্থ ব্যবস্থা কি, সরকার কোন কোন খাত থেকে তার অর্থের সংস্থান করবে এবং এই যোগান আহরিত অর্থ সরকার কোন কোন খাতে ব্যয় করবে, তার বিস্তারিত বিবরণী হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা বা পাবলিক ফিন্যান্স। আমরা কয়েকটা অর্থনীতিবিদদের দৃষ্টিভঙ্গিটা দেখি সরকারি অর্থ ব্যবস্থা কি। তার মধ্যে একজন হচ্ছে ডাল্টন। অধ্যাপক ডাল্টন তিনি কি বলছেন? তিনি হচ্ছে যে এটা হচ্ছে এমন একটা অর্থ ব্যবস্থা বা এটি হচ্ছে এমন একটি সিস্টেম যেটি মূলত অর্থনীতি এবং রাজনীতির বর্ডার বা রাজনীতির সীমারেখায় অবস্থিত। তাহলে কি ডাল্টনের মতামত হচ্ছে যে আমাদের সরকারি অর্থ ব্যবস্থা হচ্ছে অর্থনীতির সে বিষয় যে বিষয় অর্থনীতি এবং রাজনীতির সীমারেখায় অবস্থিত, অর্থাৎ সরকারি কর্তৃপক্ষের আয় ও ব্যয় সম্পর্কে আলোচনা করে। তাহলে কি বলছে যে ইকোনমিক্সের একটা ব্রাঞ্চ হচ্ছে পাবলিক ফিন্যান্স, which lies on the border of politics and economics। অর্থনীতি এবং রাজনীতির সীমারেখা অবস্থানকারী একটি বিষয় হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা বা পাবলিক ফিন্যান্স। এরপরে আমরা টেইলর একটা কথা বলেছেন। অধ্যাপক টেইলর তার মতে যে সরকারি অর্থ ব্যবস্থা হচ্ছে সরকারের অধীনে সুসংঘবদ্ধ গোষ্ঠী হিসেবে জনগণের যাবতীয় আর্থিক সমস্যা নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে বলা হয় সরকারি অর্থ ব্যবস্থা। তাহলে কি সরকারের অধীনে সুসংঘবদ্ধ গোষ্ঠী হিসেবে জনসাধারণের যাবতীয় আর্থিক সমস্যা নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকেই বলা হয় সরকারি অর্থ ব্যবস্থা। টেইলরের এখানে একটি বিষয়
যে সেটি বলছে যে আর্থিক সমস্যা। তাহলে আর্থিক সমস্যাগুলো কি? যে আর্থিক সমস্যা হচ্ছে অর্থের সংস্থান হবে কোত্থেকে, এবং আর্থিক সমস্যার হচ্ছে কি যে এই আহরিত অর্থ কোন কোন খাতে ব্যয় হবে। মোটামুটি আমরা দেখছি যে সবার দৃষ্টিভঙ্গি সিমিলার। আমরা আরও একজন অর্থনীতিবিদের দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করছি। তিনি হচ্ছেন অর্থনীতিবিদ প্লেহন। আচ্ছা, প্লেহন কি বলছে? যে ব্যয় নির্বাহের জন্য সরকার যে অর্থ সংগ্রহ করে তার প্রয়োগে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কার্যবিধি পর্যালোচনা। আমি আবার বলছি, ব্যয় নির্বাহের জন্য সরকার যে অর্থ সংগ্রহ করে তার প্রয়োগে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কার্যবিধি পর্যালোচনা করাই সরকারি অর্থ ব্যবস্থা। তাহলে এখানে দুটো দিক, একটা যে অর্থ সংগ্রহ করে এবং আরেকটা কি প্রয়োগ। প্রয়োগ বলতে এখানে মূলত ব্যয়কে বোঝানো হয়েছে, যে এটা কোথায় প্রয়োগ করবে। সরকার তার রাজস্ব খাতে প্রয়োগ করতে পারে, সরকার তার মূলধনী ব্যয় হিসেবে প্রয়োগ করতে পারে, অথবা উন্নয়নমূলক এবং অনুন্নয়নমূলক যে খাতগুলো আছে সেখানেই সে প্রয়োগ করবে। কোথায় প্রয়োগ করবে? রাজস্ব খাত বলতে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করছি। তাহলে আজকের আলোচনায় আমরা শুরুতেই একটা বিষয় স্পষ্ট হলাম যে পাবলিক ফিন্যান্স বা সরকারি অর্থ ব্যবস্থা কি। সরকারি অর্থ ব্যবস্থা হচ্ছে সরকারের মূলত আয় এবং ব্যয়ের দিকগুলো নিয়ে, অর্থাৎ সরকার রাষ্ট্র পরিচালনার বিভিন্ন নীতি এবং অর্থের সংস্থান, অর্থের প্রয়োগ ইত্যাদি বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা বা পাবলিক ফিন্যান্স। আমরা ডাল্টন, টেইলর এবং প্লেহনের দৃষ্টিভঙ্গিতে সরকারি অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে সরকারি অর্থ ব্যবস্থার শাখা নিয়ে। আমরা পাবলিক ফিন্যান্সের 3টি ব্রাঞ্চ রয়েছে। আমরা যদি একটু দৃষ্টিভঙ্গি দিই, যেমন 1 নম্বর হচ্ছে যে বরাদ্দকৃত শাখা বা বরাদ্দ শাখা, অ্যালোকেশন ব্রাঞ্চ। দ্বিতীয়টি হচ্ছে বন্টন শাখা, ডিস্ট্রিবিউশন ব্রাঞ্চ, এবং তৃতীয়টি হচ্ছে সুস্থিত শাখা। আমরা এটা হচ্ছে অ্যালোকেশন, এটা বললাম যে ডিস্ট্রিবিউশন, আর এটা হচ্ছে স্টেবিলাইজেশন। এই 3টি শাখা রয়েছে। আমি আশা করছি তোমরা ক্লাসের মতোই প্রস্তুতি নিয়ে বসেছো, খাতা কলম আছে, তোমরা উঠিয়ে নাও যে সরকারি 3টি শাখা রয়েছে। একটি হচ্ছে কি বরাদ্দ শাখা বা অ্যালোকেশন ব্রাঞ্চ, আরেকটি হচ্ছে বন্টন শাখা বা ব্রাঞ্চ, আরেকটি হচ্ছে সুস্থিত শাখা বা স্টেবিলাইজেশন ব্রাঞ্চ। এখন আমরা দেখি যে বরাদ্দ শাখার কাজ কি। বরাদ্দ শাখার কাজ হচ্ছে, এর আগে আমরা একটা কনসেপ্ট আলোচনা করব তোমাদের সাথে, সেটি হচ্ছে সামাজিক দ্রব্য বা সোশ্যাল গুডস। আমরা বিভিন্ন ধরনের দ্রব্য দেখে থাকি, কিছু আছে আমাদের ভোগ্যপণ্য। ফর এক্সাম্পল, আমি যদি বলি শার্ট টিকা, এটি আমার, তাহলে এটা কিন্তু সোশ্যাল গুডস না, এটা আমার পার্সোনাল গুডস। কিন্তু কিছু কনসেপ্ট আছে, যেমন ধরো আমি যদি বলি লক্ষ্মীপুর সরকারি কলেজটি কার, সেটি আমার, তোমার, পাবলিক বলবে যেটা আমাদের। কিংবা আমাদের সামনে ধরো যে রাস্তা আছে সেটা কার, সেটাও বলবে যে আমার, কেউ পার্সোনালি বলতে পারবে না। অর্থাৎ রাষ্ট্রের যে সকল দ্রব্য বা পণ্য সকলেই সমভাবে ভোগ করার অধিকার রাখে সেগুলোকে বলা হয় সোশ্যাল গুডস বা সামাজিক দ্রব্য। অ্যালোকেশন ব্রাঞ্চ বা বরাদ্দ শাখা হচ্ছে এই সামাজিক দ্রব্যগুলোতে
রাস্তাঘাট, কালভার্ট, পোল, হাসপাতাল, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, প্রতিস্থাপন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যয়, কিংবা ধরো বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ নির্ণয়, এই যে বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট যে অ্যালোকেশন বা বরাদ্দ দিয়ে থাকে, সরকারের অর্থ ব্যবস্থার একটি অন্যতম শাখা আছে এই বরাদ্দ শাখা বা অ্যালোকেশন ব্রাঞ্চ। দ্বিতীয়টি হচ্ছে আমাদের বন্টন শাখা বা ডিস্ট্রিবিউশন ব্রাঞ্চ। তো ডিস্ট্রিবিউশন ব্রাঞ্চ কি বা বরাদ্দ শাখা কি? যে বরাদ্দ শাখা হচ্ছে যে সেই শাখা, অর্থাৎ এখানে খাতগুলোর মধ্যে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ খাত রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, যেগুলো আমি বললাম। তো এর মধ্যে দেশ ভেদে গুরুত্ব বুঝে সরকার সেগুলো বরাদ্দ দিয়ে থাকে, ডিস্ট্রিবিউশন করে থাকে। এই কাজটি যে শাখা করে থাকে সেটিকে বলা হয় বরাদ্দ শাখা। এবং ফাইনালি যেটি হচ্ছে সুস্থিত বা স্টেবিলাইজেশন ব্রাঞ্চ, যেটা হলো অর্থনীতিতে যদি পুনর্নিয়োগ বজায় রাখা। আমরা জানি যে নিয়োগের একটা মেয়াদকাল থাকে, অথবা কোন খাতে বেশি নিয়োগ, কোন খাতে কম নিয়োগ। এখন গুরুত্ব অনুযায়ী সে সকল খাতে নিয়োগ দেওয়ার, পুনরায় নিয়োগ দেওয়া, এটা হচ্ছে সুস্থিত শাখার কাজ। এবং দেশের মুদ্রাস্ফীতি কিংবা মুদ্রা সংকোচন, এই অবস্থাগুলো দেখা দিলে তার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা, এগুলো হচ্ছে আমাদের সুস্থিত বা স্টেবিলাইজেশন ব্রাঞ্চের কাজ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা বলার চেষ্টা করি যে সরকারি অর্থ ব্যবস্থার কয়টি শাখা? 3টি শাখা। এক হচ্ছে বরাদ্দ শাখা, 2 হচ্ছে বন্টন শাখা, এবং 3 হচ্ছে সুস্থিত বা স্টেবিলাইজেশন ব্রাঞ্চ। এবং এই শাখাগুলোর কাজ কি? বরাদ্দ শাখা হচ্ছে যে কোথায় বরাদ্দ দিতে হবে, এবং বন্টন শাখা হচ্ছে কি হারে বরাদ্দ দিতে হবে, এবং সুস্থিত শাখা হচ্ছে যে কোথায় প্রয়োজনে নিয়োগ করা কিংবা মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করা। এটা হচ্ছে সুস্থিত, অর্থাৎ পরিস্থিতিটাকে স্টেবিলাইজ করা, স্টেবিলাইজেশন বা সুস্থিত শাখার কাজ। এরপরে আমরা আজকে আলোচনা করব যে সরকারের অর্থ ব্যবস্থার অন্যতম 2টি দিক হচ্ছে যে একটি হচ্ছে সরকারের আয় এবং অন্যটি হচ্ছে সরকারের ব্যয়। আমরা সরকারের আয় ব্যয় নিয়ে কথা বলব। প্রথমে আমরা সরকারের আয় নিয়ে কথা বলছি। আচ্ছা, আমরা আশা করি তোমরা আমার সাথে মিলিয়ে নিবে। সরকারের আয়, সরকারের কোন কোন খাতে আয় হতে পারে, সরকারের আয়ের খাতগুলো কি হতে পারে। আমরা যদি দেখি যে সরকারের আয়ের খাতগুলো কি কি, যেমন সরকারের আয়ের খাতগুলো হচ্ছে 2টো খাত। আমরা যদি প্রথমত লিখি, একটা হচ্ছে কর রাজস্ব। আমরা একটি হচ্ছে কর রাজস্ব, আর একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত রাজস্ব, আমরা এখানে একটা বর্ডার লাইন দিয়েছি যে কর বা ট্যাক্স। এই ট্যাক্সটাই হচ্ছে গভর্নমেন্টের মেইন সোর্স অফ ইনকাম, মেইন সোর্স অফ ইনভেস্টমেন্ট। সরকারের বিনিয়োগ করার জন্য যে উৎস বা সংস্থান, সেটা হচ্ছে ট্যাক্স বা কর। তাহলে একটা কিছু হচ্ছে কর রাজস্ব, আর একটা হচ্ছে কর বহির্ভূত। এই 2 ধরনের আয়, 2 ধরনের উৎসই হচ্ছে গভর্নমেন্টের আয়ের উৎস। এখন আমরা দেখি যে কর রাজস্ব নিয়ে আমরা গভর্নমেন্ট কোথায় কোথায় থেকে সেই রাজস্বগুলো পায়, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে কর রাজস্ব,
সরি, কর রাজস্ব। আমরা এই করগুলোকে দুই ভাগে ভাগ করে নিতে পারি। একটি হচ্ছে আমাদের ডাইরেক্ট বা প্রত্যক্ষ, আরেকটাকে আমরা পরোক্ষও বলতে পারি। একটা হচ্ছে প্রত্যক্ষ উৎস, আরেকটা হচ্ছে পরোক্ষ। এখন এই প্রত্যক্ষ করগুলো কি? আমরা দেখি যে তোমরা শুনতে পাও যে কর মেলা, আয়কর মেলা, ইনকাম ট্যাক্স। প্রত্যক্ষ করের একটা হচ্ছে আয়কর। আয়কর এটি সরকারের অন্যতম একটি উৎস এবং ডিরেক্টলি বা প্রত্যক্ষভাবে সরকার এটি রাজস্ব পেয়ে থাকে। কিভাবে? এই কর আমরা ইনকাম ট্যাক্স, ব্যক্তিগত ব্যক্তি, আমরা জানি যে এই আয়করের সিলিং ছিল, এই বছর অবশ্য 3 লাখ টাকা করেছে। এর আগে ব্যক্তি পর্যায়ে পুরুষদের ক্ষেত্রে 2.5 লাখ এবং মহিলাদের ক্ষেত্রে 3 লাখ ছিল। অর্থাৎ একটি ব্যক্তি যদি একটা আয় বৎসর অথবা কর বৎসরের মধ্যে এর বেশি আয় করে থাকে, তাহলে সরকারকে একটা নির্ধারিত হারে সেক্ষেত্রে কর দিতে হয় এবং সেটি হচ্ছে আয়কর বা ইনকাম ট্যাক্স। তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে সরকার একটা নির্ধারিত আয়ের বেশি হলে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স বা আয়কর। এর জন্য সরকারের আইনগত ব্যবস্থা আছে। কেউ যদি কর দিতে অস্বীকার বা অস্বীকৃতি প্রদান করে, তাহলে তাকে কি করতে হয়? পেনাল্টি দিতে হয় বা আইনগতভাবে মোকাবেলা করতে হয়। তাহলে আয়কর হচ্ছে সরকারের একটি অন্যতম প্রত্যক্ষ কর বা রাজস্ব করের অংশ। দ্বিতীয়টি হচ্ছে মুনাফা কর। মুনাফা কর এটা আবার কি? যে মুনাফা শব্দের সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত। একটি প্রতিষ্ঠানের আয় থেকে ব্যয় বাদ দিলে যে অংশ থাকে সেটা হচ্ছে মুনাফা। এই মুনাফার উপর একটা নির্ধারিত হারে সরকারকে কর দিতে হয় এবং এটি প্রত্যক্ষ কর। তৃতীয়ত হচ্ছে যেমন সম্পদ কর। অ্যাসেট বা সম্পদের উপর সরকারকে কর দিতে হয়, এটাকে আমরা বলে থাকি সম্পদ কর। চতুর্থত হচ্ছে যেমন কর্পোরেশন কর বা মিউনিসিপ্যালিটি ট্যাক্স বলে এটাকে কেউ কর্পোরেশন কর। কর্পোরেশন কর কি? কর্পোরেশন তার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের বিপরীতে জনসাধারণ থেকে একটা কর ধার্য করে। এটাকে আমরা অনেক ক্ষেত্রে যেমন দেখা যায় যে হোল্ডিং ট্যাক্স, এই ধরনের বিভিন্ন কর মিউনিসিপ্যালিটিকে দিতে হয়। এটা হচ্ছে কর্পোরেশন কর। তারপরে আমরা বলতে পারি যে মূলধনী লাভ কর। মূলধন যদি অনেক ক্ষেত্রে সরকার তার মূলধন যোগান দিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানকে, তো সেই মূলধনের লভ্যাংশ থেকে একটা অংশ সরকারকে দিতে হয়। এটা হচ্ছে মূলধনী লাভ কর। এগুলো আমরা প্রত্যক্ষ বা ডাইরেক্ট ট্যাক্স হিসেবে বলতে পারি। পরোক্ষ করগুলো কি? আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন প্রথমত আমদানি শুল্ক, বিভিন্ন ধরনের শুল্ক, এগুলো পরোক্ষ কর। আমদানি শুল্ক, আমদানি শুল্ক। তো যেহেতু আমদানি শুল্ক, তাহলে রপ্তানি শুল্ক রয়েছে। রপ্তানি শুল্ক, আমদানি শুল্ক সেটি তোমাদের কাছে স্পষ্ট নিশ্চয়ই। পৃথিবীর কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ নয়, তাকে জনগণের চাহিদা পূরণ করতে গেলে
কি করতে হয়, তাকে বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করতে হয়, ক্ষেত্র বিশেষে আবার রপ্তানি করতে হয়। তাহলে এই আমদানির উপর কিংবা রপ্তানির উপর সরকার একটি কর বা শুল্ক ধার্য করে থাকে, এবং সেটি হচ্ছে আমদানি শুল্ক এবং রপ্তানি শুল্ক। এর বাইরেও আমরা আরেক ধরনের কর পেয়ে থাকি, আবগারি কর। আবগারি কর কি? যে দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের উপর যে কর আরোপ করা হয় সেটি হচ্ছে আবগারি কর। আবগারি কর। এরপরে আমরা আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্টস আলোচনা করি, যেটি আমাদের সকলেরই ব্যক্তি জীবনে খুবই প্রয়োজনীয়। ভ্যাট, মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর, এটির প্রয়োগ আমরা সবাই দেখে থাকি। আমরা বিভিন্ন সময় পণ্য কিনে থাকি। এক্সাম্পল, আমরা যেমন জুতা কিনতে গেলে দেখা যায় যে গায়ে লেখা থাকে বাটা জুতার মধ্যে যে মূল্য এত, ভ্যাট এত এবং টোটাল প্রাইস এত। অথবা আমরা যদি বিভিন্ন রেস্তোরাঁয় খেতে যাই, সেখানে বলা হয় যে আপনার ভ্যাট এত এবং খাবারের বিল এত, আপনার মোট বিল এত। তাহলে প্রতিটি পণ্যের সাথে সরাসরি ক্রেতা যে কর সরকারকে প্রদান করে থাকে, কিন্তু সরাসরি সরকারকে নয়, মালিককে দেয়, মালিক সেটি আবার সরকারকে দেয়। তাহলে এই জন্য এটা হচ্ছে পরোক্ষ কর। তাহলে মূল্য সংযোজন কর এক ধরনের পরোক্ষ কর, যা পণ্যের সাথে বা পণ্যের মূল্যের সাথে সংযোজন করে আমরা পরোক্ষভাবে সরকারকে প্রদান করে থাকি। সেটা হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটাকে সংক্ষেপে বলা হয় ভ্যাট। তো আমরা বেশ কিছু পরোক্ষ করের বিবরণ দেখলাম: আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, আবগারি কর এবং মূল্য সংযোজন কর। এর বাইরেও বিভিন্ন ধরনের কর রয়েছে, যেমন ভূমি রেজিস্ট্রেশন বা যে কোনো ধরনের রেজিস্ট্রেশন, অথবা ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব এর বাইরে যেমন ধরো বিভিন্ন ধরনের স্টাম্প, যেমন নন জুডিশিয়াল স্টাম্প, তারপরে আমরা ট্রান্সপোর্ট কস্ট বা যানবাহন কর কিংবা সম্পূরক শুল্ক। আমরা সম্পূরক শুল্ক নিয়ে একটু কথা বলি। সম্পূরক শুল্ক সম্পূরক শুল্ক অর্থাৎ আমদানি কিংবা রপ্তানি শুল্ক দেওয়ার পরেও যদি কোনো পণ্যের উপর আবারও শুল্ক ধার্য করা হয়, সেটাকে আমরা বলি সম্পূরক শুল্ক। তো আমরা এই সাপ্লিমেন্টারি ট্যাক্স বা সম্পূরক শুল্ক এটি কোনো কোনো পণ্যের ক্ষেত্রে ধার্য করা হয়ে থাকে। তাহলে আমরা কি আলোচনা করছি? আমরা আলোচনা করছি সরকারের আয়ের যে সোর্সগুলো আছে বা সোর্স অফ গভর্নমেন্ট রেভিনিউ, আমরা সেগুলো নিয়ে কথা বলছি। গভর্নমেন্টের রেভিনিউ বা কর রাজস্ব আদায়ের জন্য আমরা দুটো খাতকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, কিছু ডিরেক্টলি, কিছু ইনডাইরেক্টলি। অর্থাৎ কিছু হচ্ছে প্রত্যক্ষ কর এবং কিছু হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ করগুলো কি কি আমরা দেখলাম: আয়কর কিংবা মুনাফা কর, সম্পদ কর, কর্পোরেশন কর, মূলধনী লাভ কর, এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর। পরোক্ষ কর হিসেবে আমরা বিভিন্ন শুল্কের কথা বলেছি, যেমন আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সম্পূরক শুল্ক, আবগারি কর, এর পাশাপাশি মূল্য সংযোজন কর, রেজিস্ট্রেশন, ভূমি রাজস্ব, হ্যাঁ, এগুলো নিয়ে নন জুডিশিয়াল স্টাম্প, এগুলো হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর। তাহলে তোমরা নিশ্চয়ই এই বিষয়গুলো জেনেছ এবং যারা প্রয়োজন মনে করো তারা তোমাদের খাতায় লিখেও রাখতে পারো। এই হচ্ছে আমাদের যে কর রাজস্ব, অর্থাৎ রাজস্ব আদায়ের জন্য যে কর আদায় করা হয়, এগুলোকে বলা হয় কর রাজস্ব। আচ্ছা, এরপরে আমরা
যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কর বহির্ভূত রাজস্ব বা কর বহির্ভূত রাজস্ব। এই ট্যাক্সের বাইরেও গভর্নমেন্টের রেভিনিউ আদায়ের কিছু খাত রয়েছে। একটিকে আমরা বলতে পারি অকর রাজস্ব, এবং আরেকটাকে আমরা বলতে পারি যে সেটা রাজস্বই না, অরাজস্ব। এখন প্রিলিমিনারি আমরা অকর রাজস্ব নিয়ে একটু কথা বলি। এই অকর রাজস্বটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কিরকম? একটাকে আমরা বলতে পারি প্রশাসনিক, এবং আরেকটাকে আমরা বলতে পারি বাণিজ্যিক। একটা হচ্ছে প্রশাসনিক, আরেকটা হচ্ছে বাণিজ্যিক। এখন প্রশাসনিক রাজস্বগুলো কিরকম? আমরা জানি যে সরকার বিভিন্ন ক্ষেত্রে জরিমানা করে থাকে, পেনাল্টি, কিংবা সম্পদ বাজেয়াপ্ত করে থাকে। এই যে জরিমানা করা, বাজেয়াপ্ত করা, এগুলো একটি প্রশাসনিক রাজস্ব আদায়ের উৎস বলতে পারি। এছাড়া আর কি আছে? যেমন বিভিন্ন ধরনের লাইসেন্স করতে ফি লাগে। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যদি বিভিন্ন ধরনের লাইসেন্স করে থাকি পরিবহনের জন্য, আমাদের বিভিন্ন ভোগ্য পণ্যের জন্য আমাদেরকে লাইসেন্স করতে হয়, তাহলে এই যে লাইসেন্সগুলো, এগুলোর যে ফি, এটিকে আমরা একটি প্রশাসনিক রাজস্ব হিসেবে ব্যাখ্যা করতে পারি। এরপরে কি আছে? যেমন সরকারের বিভিন্ন এখতিয়ার আছে। সরকারের এখতিয়ার কি? সরকার চাইলে, তোমরা নিশ্চয়ই দেখে থাকো যে বিভিন্ন পণ্য যখন আমরা বা জমি এগুলো নিবন্ধন করলে সেই আমাদের এগ্রিমেন্টের গায়ে, দলিলের গায়ে ছাপা অক্ষরে লেখা থাকে যে সরকারকে চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে। অর্থাৎ সরকারের এখতিয়ার আছে যে কোনো কি যুক্তি সাপেক্ষে যে কোনো আমাদের যে কোনো জিনিসকে সরকার তার নিজের বলে দাবি করতে পারে, যদি এর বিনিময় সরকার তো দিতে পারে। তো এই যে সরকার এখতিয়ার করে অনেক সময় সম্পদ নিয়ে আসে, এটাকে আমরা বলি যে প্রশাসনিক রাজস্ব। এছাড়াও বিশেষ ধরনের বিভিন্ন আদায় আছে। বিশেষ ধরনের আদায় যেমন সরকার বিভিন্ন দুর্যোগে বা বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলা করতে গেলে সরকার অনেক সময় কর্তন করে থাকে, বিভিন্ন ধরনের আদায় করে থাকে। এটাকে আমরা বিশেষ আদায় বলতে পারি। অথবা আমরা দেখি যে জরিমানার মতোই কিছু কিছু আদায় সরকার বিভিন্ন ক্ষেত্রে করে থাকে, এটা আমরা প্রশাসনিক রাজস্ব হিসেবে বলতে পারি। এবার আসো বাণিজ্যিক রাজস্বগুলো কি। আমরা দেখি যে বিভিন্ন ধরনের মুনাফা কিংবা লভ্যাংশ অথবা সুদ, যাই বলি না কেন, বাণিজ্যিকভাবে সরকার পেয়ে থাকে। কেন পেয়ে থাকে? সরকার বিভিন্ন ধরনের মূলধন বিভিন্ন ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে দিয়ে থাকে, যেখান থেকে সরকার কি লভ্যাংশের একটি অংশ দাবি করে বা শর্ত থাকে, এবং এই ধরনের রাজস্ব আদায় হলে এটাকে বলা হয় বাণিজ্যিক রাজস্ব বা কমার্শিয়াল রেভিনিউ। আর কি আছে? যেমন সরকার বিভিন্ন ধরনের অর্থনৈতিক সেবা দিয়ে থাকে, শিক্ষা, তারপরে স্বাস্থ্য, অথবা বিভিন্ন ধরনের কি বলে আইসিটির বিভিন্ন ধরনের সেবা সরকার দিয়ে। তো এই সেবার বিনিময়ে সরকার যখন অর্থ আদায় করে, এটাকে আমরা বলি যে অর্থনৈতিক সেবার বিনিময়ে রাজস্ব, যেটা আমরা বাণিজ্যিক রাজস্ব হিসেবে ব্যাখ্যা করে থাকি। এছাড়াও কি বিভিন্ন ধরনের ভাড়া, সরকারি স্থাপনা, অথবা বিভিন্ন ধরনের ইজারা, হাট বাজার, নদী বন্দর, ঘাট, এগুলো সরকারি সম্পত্তিগুলো জনগণকে ইজারা দিয়ে থাকে, যার বিনিময়ে অর্থ দাবি করে, এবং সেটি হচ্ছে এক ধরনের রাজস্ব আদায়ের উৎস। এছাড়াও সরকারের বিভিন্ন সেবা খাত রয়েছে, রেলওয়ে, ডাক, টেলিফোন, কিংবা ফরেস্ট, সরকারি বন, এবং অন্যান্য কিছু উৎস রয়েছে। তো আমরা দেখি রেলওয়ে, ডাক, তোমাদের নিশ্চয়ই মনে প্রশ্ন জাগবে যে
স্যার এগুলো তো অলাভজনক খাত। তবে না, সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা বা বিভিন্ন ধরনের প্যাকেজের মাধ্যমে সরকার চেষ্টা করছে যে এই খাতগুলোকে লাভজনক খাতে রূপান্তরিত করার জন্য। পৃথিবীর অন্যান্য দেশে রেলওয়ে, ডাক কিংবা টেলিফোন এগুলো সরকারের লাভজনক খাত। আমাদের দেশে আমরা এখনো লাভ দেখতে পাচ্ছি না। তবে এই ক্ষেত্র থেকে সরকার যে রাজস্ব পেয়ে থাকে সেটিকে বলা হয় অকর রাজস্বর পরোক্ষ একটি বাণিজ্যিক রাজস্বের খাত। এই খাতগুলো হচ্ছে সরকারের কি রাজস্ব আদায়ের বিভিন্ন খাত। এরপরেও আমরা দেখি কর বহির্ভূত আরেকটি খাত হচ্ছে অরাজস্ব, অর্থাৎ এখানে সরাসরি সরকার অর্থের যোগান দিয়ে থাকে। কিভাবে? নতুন মুদ্রা সৃষ্টি করতে পারে। আমরা জানি সরকার মুদ্রা ছাপানোর ক্ষমতা রাখে কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতার মাধ্যমে সরকার মুদ্রা ছাপিয়ে থাকে। এইভাবে নতুন নতুন মুদ্রা সৃষ্টির মাধ্যমেও সরকার কি করতে পারে? সরকারের আয় বাড়াতে পারে। কিংবা ঋণ গ্রহণ অথবা অনুদানের মাধ্যমে, ঋণ প্রদানের মাধ্যমেও সরকার রাজস্ব আদায় করতে পারে। কিভাবে? যদি অন্য দেশকে বিভিন্ন সুদে ঋণ দিয়ে থাকে, এটার বিনিময়ে যে রাজস্ব পাবে বা যে আদায় হবে সেটি হচ্ছে অরাজস্ব খাতের একটি রাজস্ব আদায়ের কৌশল। এছাড়াও আমরা বললাম যে ঋণ গ্রহণ করে মূলধন বাড়াতে পারে, কিংবা বিভিন্ন ধরনের দান অনুদানের মাধ্যমেও সরকার কি করতে পারে? তার রাজস্ব বাড়াতে পারে, যেগুলোকে আমরা সরকারের অরাজস্ব খাত বলে থাকি। তাহলে আমরা দেখলাম সরকারের আয়ের খাতগুলোকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সরকারের কি কর রাজস্ব খাত, আরেকটি হচ্ছে সরকারের কর বহির্ভূত রাজস্ব খাত। এবং কর রাজস্ব খাতগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রত্যক্ষ কর, আরেকটি হচ্ছে পরোক্ষ কর। এছাড়া আমরা দেখেছি যে সরকারের আরেকটি কর বহির্ভূত রাজস্ব, যেটি আমরা বলেছি একটি অকর রাজস্ব, অর্থাৎ কর ছাড়াও রাজস্ব আদায়ের কিছু কৌশল রয়েছে। যখন সরকার কর আদায়ের মাধ্যমে তার রাজস্বের চাহিদা পূরণে ব্যর্থ হবে, তখন সরকার নতুন মুদ্রা সৃষ্টি কিংবা ঋণ গ্রহণ অথবা দেখা গেল যে বিভিন্ন দান অনুদান গ্রহণের মাধ্যমেও সরকার তার রাজস্ব কি বাড়াতে পারে, এবং যার মাধ্যমে সরকার কি করবে? কোথায় ব্যয় করবে? অর্থাৎ রাষ্ট্র পরিচালনা ব্যয় সরকার ব্যয় করবে। চলো আমরা বিষয়টা একটু দেখি যে সরকার কোন কোন খাতে কি ব্যয় করে থাকে। সরকারের ব্যয়ের খাতগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, তো এই ব্যয়গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। বলতে পারি রাজস্ব ব্যয় বা অনুন্নয়নমূলক ব্যয়। তাহলে সরকারের ব্যয় একটি বললাম যে রাজস্ব ব্যয়, রাজস্ব রাজার ব্যয়, অর্থাৎ রাজা বা সরকার রাষ্ট্র পরিচালনার জন্য কিছু ব্যয় করে থাকে। সেই ব্যয়গুলোকে আমরা দুই খাতে ভাগ করতে পারি। একটি বলছি যে রাজস্ব ব্যয়। রাজস্ব ব্যয় মানে কি? প্রশাসনিক কাজ পরিচালনার ব্যয়। রাজস্ব ব্যয় মানে কি? সরকার সম্পদের রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় করে থাকে সেটি রাজস্ব ব্যয়। রাজস্ব ব্যয় মানে কি? জনগণের সেবা প্রদানের জন্য যে ব্যয় সেটি হচ্ছে রাজস্ব ব্যয়। রাজস্ব ব্যয় মানে কি? কর, ফি, জরিমানা আদায়ের জন্য সরকারের যে ব্যয় সেটি হচ্ছে রাজস্ব ব্যয়। রাজস্ব ব্যয় মানে কি? সরকারি ঋণের সুদ প্রদান, সরকার অভ্যন্তরে অথবা দেশের বাইরে যে মূলধন খাটিয়ে থাকে, যে মূলধন নিয়ে আসে, অর্থাৎ ঋণ গ্রহণ করে, তার জন্য যে সুদ প্রদান করে সেটি হচ্ছে সরকারের রাজস্ব ব্যয়। তাহলে আবার বলছি, রাজস্ব ব্যয়গুলো কি? রাজস্ব ব্যয় হচ্ছে প্রশাসনিক কাজ পরিচালনা, সরকারের সম্পদের রক্ষণাবেক্ষণ, জনগণের সেবা প্রদানের জন্য যে ব্যয়, এবং এই যে রাজস্ব আদায়ের জন্য বিভিন্ন কর, ফি,
জরিমানা আদায়, এগুলোর জন্য যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের বেতন ভাতাদি প্রদান, তাদের যানবাহন পরিচালনার ব্যয়, তাদের বিভিন্ন ধরনের ব্যয় সংস্থানের জন্য যে ব্যয় করে থাকে, এগুলোকে আমরা বলে থাকি রাজস্ব ব্যয় বা রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে সরকার মূলত এটাকে আমরা অনুন্নয়নমূলক ব্যয় বলতে পারি। এই রাজস্ব ব্যয়টাকে অনুন্নয়নমূলক ব্যয়, অর্থাৎ সরাসরি এটি উন্নয়নের কাজে ব্যবহৃত হয় না, এই জন্য এটাকে আমরা বলে থাকি অনুন্নয়নমূলক ব্যয়। অর্থাৎ রাজস্ব ব্যয় কি? যেমন রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী বেতন ভাতাদি কিংবা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা কিংবা তাদের দ্বারা আহরিত আয়ের যে ব্যয়, আয় করার জন্য যে ধরনের ব্যয় নির্বাহের প্রয়োজন হয় সরকার সেটি তার রাজস্ব ব্যয়ের মাধ্যমে পরিশোধ করে থাকে। এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস তোমরা খেয়াল রাখবে, সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য দেশের অভ্যন্তরে অথবা দেশের বাইরের থেকে বিভিন্ন সময় মূলধনের যোগান পেয়ে থাকে এবং সেই মূলধনের জন্য বা সেই ঋণের জন্য সরকারকে ইন্টারেস্ট বা সুদ বহন করতে হয় এবং সেটিকে আমরা বলে থাকি সরকারি ঋণের সুদ। এবং এই সরকারি ঋণের সুদকে আমরা অন্তর্ভুক্ত করে থাকি। এরপরে আসি আমরা যে মূলধনী ব্যয় বা উন্নয়নমূলক ব্যয়। মূলধনী ব্যয় বা উন্নয়নমূলক ব্যয়। মূলধন ব্যয় বা উন্নয়নমূলক ব্যয়, এটা কি? সরকার কোন কোন খাতে উন্নয়ন করে? সরকার পরিবহন খাতে উন্নয়ন করে কিংবা যোগাযোগ খাতে, অথবা সরকার প্রয়োজনে বাঁধ নির্মাণ করে, বিভিন্ন বন্দর নির্মাণ করে, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে, শিক্ষা খাতে উন্নয়ন করে, চিকিৎসা খাতে উন্নয়ন করে এবং সরকার তার মালিকানায় বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠান নির্মাণ করে। তাহলে এই হলো সরকারের উন্নয়নের খাত এবং এই উন্নয়নকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে ব্যয় নির্বাহ করে থাকে সেটিকে আমরা বলে থাকি মূলধনী বা উন্নয়ন ব্যয়। আমি আবার বলছি, তাহলে কি মূলধনী বা উন্নয়ন ব্যয়গুলো কি? সরকারের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য যে ব্যয় সেটি হচ্ছে উন্নয়ন ব্যয়, কিংবা বাঁধ নির্মাণ, বন্দর নির্মাণ, এইগুলোর জন্য সরকার যে ব্যয় করে থাকে সেটা হচ্ছে উন্নয়ন ব্যয়। বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, শিক্ষা খাতে আমরা দেখি বিভিন্ন ধরনের ভবন নির্মাণ বা প্রযুক্তিগত উন্নয়ন, অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন, গুণগত উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে সরকার যে ব্যয় করে থাকে। চিকিৎসা সেবা আমরা জানি বিশ্বব্যাপী আজকের এই পরিস্থিতি, আমরা ঘরে বসে ক্লাস করছি, ঘরে বসে ক্লাস নিচ্ছি কেন? বিশ্বব্যাপী এই মহামারীকে মোকাবেলা করার জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে, আমরা সামাজিক দূরত্ব নয় শারীরিক দূরত্ব মেনে চলছি। সেজন্য আমাদের আজকের এই কার্যক্রম। তো এই কার্যক্রমে আমরা দেখি যে চিকিৎসা ব্যবস্থার জন্য এখন অনেক ব্যয় হচ্ছে। তাহলে এটি কোন ধরনের ব্যয়? এটি হচ্ছে মূলধনী বা উন্নয়নমূলক ব্যয়। এর বাইরেও সরকার তার নিজস্ব ব্যবস্থাপনা অথবা সরকার পার্টনারশিপের বা অংশীদারিত্বের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান করে থাকে। তো এগুলোর জন্য সরকার যে ব্যয় নির্বাহ করে, এই ধরনের ব্যয়কে আমরা মূলধনী বা উন্নয়ন ব্যয় বলে থাকি। তাহলে আজকের আলোচনার সাথে রিলেটেড আর দুটি শব্দ আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। বাজেট, এই নিয়ে আমরা কথা বলবো আরেকটা ক্লাসে। তো আমরা সাধারণত বাজেট ইংরেজিতে স্পেলিংটা দেখি, আমরা একটু মজা আছে, বাজেট, দ্যাট মিন্স বাজেট, BUDGET, বাজেট। এই বাজেটের একটা জায়গায় আমরা দুটো শব্দ জেনে নিই। একটিকে বলা হয় উদ্বৃত্ত বাজেট এবং আরেকটিকে বলা হয় ঘাটতি বাজেট।
ঘাটতি বাজেট, একটা সারপ্লাস, একটা ডিপ্রিসিয়েশন। তো সারপ্লাস তার মানে কি? সরকারের যে বিবরণী, সরকার প্রথমত বাজেট কি? সরকারের আয় ব্যয় বিবরণী হিসাব, যে একটা নির্দিষ্ট সময়ে সরকার যে আয় ব্যয়ের হিসাব দাখিল করে, এটাকে বলা হয় বাজেট। একটা সুচিন্তিত মতামত, সুচিন্তিত পরিকল্পনা। উদ্বৃত্ত হতে পারে, ঘাটতি হতে পারে। উদ্বৃত্ত কি? যখন আয় বেশি হবে সরকারের দেখাবে আয়ের বিবরণীতে বেশি, ব্যয় কম, সেটা হচ্ছে উদ্বৃত্ত। আর যেখানে আয় বেশি ব্যয় বেশি কম, আয় কম ব্যয় বেশি, সেটাকে আমরা বলি ঘাটতি বাজেট। তো আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে সাধারণত ঘাটতি বাজেট দেখা হয়। কেন দেখা যায় সে নিয়ে আমরা পরবর্তী ক্লাসে এ নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম সেটা একটু রিভিউ করি। আজকে আলোচনার বিষয় ছিল সরকারি অর্থব্যবস্থা কি, সরকারি অর্থব্যবস্থার শাখাগুলো কি কি, সরকারি অর্থব্যবস্থায় সরকারের আয়ের খাতগুলো কোথায়, সরকারের আয়ের কি কি খাত আছে, কর রাজস্ব, অকর রাজস্ব বা কর বহির্ভূত রাজস্ব, আর কি সরকারের ব্যয়ের খাতগুলো কি কি, এবং পরিশেষে আমরা আলোচনা করলাম বাজেট কি এবং উদ্বৃত্ত এবং ঘাটতির বাজেট কি। তো আমি আশা করি তোমরা যারা আমার সাথে এতক্ষণ ছিলে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। আমরা এর ধারাবাহিকতায় পরবর্তী ক্লাস নেব। আমি আশা করব তোমরা সেই ক্লাসেও আমার সাথে থাকবে। তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে আমরা সচেতন থেকে করোনাকে ভয় না করে জয় করে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হব। আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনা করি কায়মানুবাক্যে আমরা যেন আবার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসি এবং সবাই ক্লাসরুমে বসে ক্লাস এনজয় করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আগামী ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।